টেবিলের অপর প্রান্তে বসে আছে অতি সুন্দরী একজন মহিলা। ফাইলে তার বয়স ৩১ লেখা আছে বলে মহিলা বলছি। তাকে দেখে সদ্য ভার্সিটির পড়ুয়া মেয়ে মনে হচ্ছে। অতি সুন্দরী মহিলারা অপরিচিত কারো কাছে নিজেকে আরও সুন্দর করে ধরার চেষ্টা করে। এটা মোটেও তা করছে না। কোনো পুরুষ ডাক্তার হলে হয়তো করতো, মহিলা ডাক্তার বলে হয়তো সে আমাকে পাত্তাই দিচ্ছে না। সুন্দরী মেয়েরা অন্য মেয়েদের পাত্তা না দেওয়ার সূক্ষ্ম একটা ইগো থাকে, অজান্তে থাকে এটা। এটাকে দোষ বলা যায় না। তারা এমন পরিবেশ পেয়ে থাকে বুদ্ধি বয়স থেকে। এক মনে সে ফ্যাশন ডিজাইনের ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছে। গত মাসের ওটা। এই মেয়ে দেখে রবীন্দ্রনাথের কয়েক দফা সুরের ছন্দ রচনা করে ফেলতে পারে, কিংবা হুমায়ুন আহমেদের গল্পের ভয়ঙ্কর সুন্দরী নায়িকার সাথে তুলনা করা যায়। আমি আমার বয়স 40 পার হলেও আমি মুগ্ধ না হয়ে পারছি না। কিন্তু এই মেয়েটা 6টা খুনের আসামি। তার বিরুদ্ধে কোনো জুতোসহ প্রমাণ জোগাড় করতে পারেনি তাকে আসামি বানানোর ফ্যামিলি বা এতদিন রিমান্ডে রাখা পুলিশ। মেয়েটাকে দেখে কেউ বিশ্বাসই করছে না। ভাবছে শ্বশুরবাড়ির লোকজন মিথ্যে ফাঁসাচ্ছে। তবে ওর কিছু হাবভাব দেখে আমার কলেজের ব্যাচমেট খালিদা মনে হলো ওর কাউন্সিলিং প্রয়োজন। তাই আমার কাছে পাঠানো হয়েছে। অনেক বছর যুক্তরাষ্ট্রে থাকার পর দেশে ফিরলাম বছর 3 আগে। খুব একটা ইন্টারেস্টিং কেস পাই না। এখানে যারা ভয়াবহ পাগলামি করে তাদের কাউন্সেলিংয়ের জন্য পাঠানো হয়। যাদের কারণ দেওয়া থাকে, কেউ জন্মগত, কেউ এডিক্টেড। স্বাভাবিক দেখতে কোনো মানুষ আসে না যাদের সমস্যা বুদ্ধি নিয়ে খুঁজে বের করতে হয়। আমি ওর দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বললাম, পানি খাও। ও ম্যাগাজিনটা ভাঁজ করে ঠিক জায়গায় রেখে দিল। কেন, ওখানে কিছু মিশিয়ে দিয়েছেন? ম্যাগাজিনটা যেভাবে ছিল সেভাবে রেখেছে। এতে বোঝা যায় ওর গুছিয়ে রাখার স্বভাব আছে, একটু বেশি। কারণ সে ছড়িয়ে রাখা কলমগুলো গুছিয়ে রাখছে। আমি হেসে বললাম, মোটেও না। সে আমার নেম প্লেটটা খুব তাচ্ছিল্যের সাথে বাঁকা থেকে সোজা করে বলল, মাহবুবা খানম। আপনার নামটা মোটেও আপনার সাথে যায় না। এত স্মার্ট একজন ডাক্তার, আপনার নাম হওয়ার কথা ছিল আরও আধুনিক। আমি খুব আগ্রহ নিয়ে বললাম, যেমন? ও কিছুক্ষণ চিন্তা করে বলল, এখন কিছু মাথায় আসছে না। আচ্ছা, সময় নাও, ভেবে বলো কী নাম রাখা যায় আমার। তবে তোমার নামটা সুন্দর, ময়ূরাক্ষী। তোমার শর্ট নাম কি, ময়ূর নাকি রাক্ষী? ও খুব সুন্দর করে হাসলো। হাসতেই একটা গজ দাঁত বেরিয়ে এলো। সত্যি সুন্দর লাগছে ওকে। আপনি আমাকে বাচ্চাদের মতো ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন? যা করার মোটেও দরকার নেই। আপনার যা জিজ্ঞাসা করার তা করতে পারেন। আমি উত্তর দিব। আমার মতো আপনি ধরতে পারলে পারবেন, না পারলে আবার পাঠিয়ে দেবেন। কোথায়? যেখান থেকে এসেছো। তোমার কি বাড়ির থেকে জেলেই বেশি ভালো লাগছে নাকি? চুপ করে এক মনে দেওয়াল ঘেঁষে রাখা বনসাইয়ের দিকে তাকিয়ে আছে ও। আপন মানুষ না থাকলে আপনি খোলা মাঠকেও জেল ভাববেন, চার দেওয়ালকেও ঘর। তুমি কি তোমার স্বামীকে মিস করছো? ময়ূরাক্ষী আর এক দফা হাসে। তবে এই হাসিতে অবজ্ঞা। যার খুনের চার্জ আমার ওপর, তাকে মিস করব এমন ভাবছেন কেন? তাহলে বাবা মা, ওনারা তো মারা গিয়েছে অনেক আগে। ওর চেহারায় কিছুটা শক্ত হয়ে যাচ্ছে, বিশেষ করে চোয়ালটা। আমি আস্তে আস্তে ওকে পড়ার চেষ্টা করছি আর ধীরে ধীরে লিখছি। মেয়েটা যত সুন্দর ততটা ভয়ঙ্কর শক্ত মন। সে মোটেও ঘাবড়ে যাচ্ছে না কোনো কথায়, কিংবা প্রচণ্ড রকমের আত্মবিশ্বাসী। তোমার কি এমন রাগ ছিল যে এক পরিবারে 6 জনকে তুমি খুন করছো, তাও নিজের? আমি কাউকে খুন করিনি, ওরা ওদের কর্মফল ভোগ করেছে। কর্মটা কী ছিল? আবার চুপচাপ সময় কাটছে। আমার বিয়ে সাহেলা মাথা ঢুকিয়ে দেখলো। ওকে ইশারায় অন্যদের পাঠিয়ে দিতে বললাম। তুমি কি চা খাবে, দিতে বলবো? একটা নিঃশ্বাস ফেলে বলে, বলতে পারেন। অনেকদিন ভালো চাই খাই না। আবার কখন বের হবো জানি না। তোমার কি নিজে ইচ্ছে নেই মুক্তি পাওয়ার? নিজের জন্য কোনো ডিফেন্স কেন করছো না? আমি যা করিনি তার দোষ আমি কিভাবে স্বীকার করব, কিংবা কিভাবে ডিফেন্স করব? তাহলে তুমি যেসব খুন করোনি, কে করেছে? চা এসে গেল। চা খেতে খেতে ওর চোখের মণিটা কিছুটা খুলে যাচ্ছে। সত্যি হয়তো ওর চাটা ভালো লেগেছে। আচ্ছা, এসব কথা বাদ দাও। আমাকে তোমার কথা বলো। তোমার ছোটবেলা, মজার স্মৃতি, প্রেমিকদের কথা। সুন্দরী মেয়েদের তো অনেক প্রেমিক থাকে। আমি হাসার চেষ্টা করি। ওর চেহারা খুশিটা চলে যাচ্ছে আবার, আর জলটা শক্ত হচ্ছে আবার। আমাদের এই দেশে কালো মেয়েদের যত খারাপভাবে ট্রিট করা হয়, তার চেয়ে বেশি জঘন্যভাবে ট্রিট করা হয় সুন্দরী মেয়েদের। আমি ঠিক বুঝতে পারলাম না। আমাদের যথেষ্ট সুন্দরী মেয়েদের অনেক কদর, রীতিমতো ডিমান্ড বলা যায়। ও আবার তাচ্ছিল্যের সুরে হাসি। ম্যাগাজিনটা আমার দিকে এগিয়ে দিয়ে বলে, এই যে, এই খোলামেলা পোশাকে মেয়েটা নিঃসন্দেহে সুন্দরী। তবে সে ভার্জিন হোক বা ডিভোর্সি, ওকে দেখে সবার চোখ শান্তি পায়।
তবে অজান্তে ওদের চেহারাটা দেখলে সবার মনে যে শব্দটা হুড়মুড় করবে তা হলো, নিঃসন্দেহে এদের বিছানায় নিয়ে যাওয়া যায়। কালো মেয়েরা নিজেদের মন বা চরিত্র নিয়ে গর্ব করে, তবে ফর্সা মেয়েরা এইসব করার কোনো কারণ থাকে না। তোমার কি বাজে অভিজ্ঞতা আছে এই নিয়ে? আমি সুন্দরী কারণ আমার মা সুন্দরী, আর সংসার জীবন মাকে কান্না ছাড়া কিছুই করতে দেখেননি, কারণ বাবা মাকে সন্দেহ করতেন। বাবা না থাকলেও কোনো আত্মীয় স্বজন বাসায় আসা মায়ের কাছে এক প্রকার আতঙ্ক। যে কোনো বিল নিতে আসা ছেলেদেরও ছুটির দিনে আসতে হতো, মা দরজা খুলতেন না, এমনকি নিজের ভাইয়েরাও আসতে পারতো না। বাবার বিচ্ছিকতা ছাড়তো না মায়ের ভাই কিংবা বাবাকেও। বাবার কলিগরা আসতে চাইতো বাসায়, মা ভয়ে থাকতো এই বুঝি কেউ আবার মায়ের রূপের প্রশংসা না করে দিল। বাবা ওদের সাথে তাল মিলিয়ে প্রশংসা করলেও মধ্যরাতে মায়ের গোঙানি আমার ঘুম হতো না। মেয়েদের বিশেষ জায়গায় আঘাত করত, যেটা তাদের বিশেষ ক্ষমতা মনে করতো পুরুষেরা। এক রাতে মা আত্মহত্যা করলো, সেদিন আমি একটুও কান্না করিনি। আমার মনে হলো মা মারা গিয়ে বেঁচে গেল। মাকে স্নান করানোর দায়িত্ব আমার ছিল। মায়ের যৌনাঙ্গের আশেপাশে প্রচুর সিগারেটের ছ্যাঁকা ছিল। আমি একটু পানি খেলাম। আমার ভীষণ রকমের গলা শুকিয়ে, ওর কথায় ভয়ে না ঘৃণায়। এরপর তোমার বাবা বিয়ে করেনি? না। মা মারা যাওয়ার 14 দিনের মাথায় বাবা হার্ট অ্যাটাকে মারা যান। আমি এইবার ভুরু কুঁচকে তাকালাম। ওর মনটা এত শক্ত হওয়ার ব্যাপারটা ধরতে পারছি। এতে কি তোমার কোনো হাত ছিল? ভীষণ নিস্পৃহায় গলায় বলল, না, আমি তখনও মাত্র 14 বছর বয়সী কিশোরী ছিলাম। তাও ওর দিকে সন্দেহের চোখে তাকিয়ে দেখে ও বলল, প্রথম থেকে আমাকে খুনি ভাবলো? আপনি আমার কল্পনা শুনতে পারবেন না। আচ্ছা, ভাবছি না। তারপর? বাবা মারা যাওয়ার পর আমি দাদু দিদিমার সাথে মামার বাড়ি গিয়ে থাকতে শুরু করলাম। মায়ের সুন্দরী হওয়ার কারণ ছিল দিদাও সুন্দরী ছিল। দিদার বয়স তখন 60। তবে দাদুর সন্দেহ তখনও শেষ হয়নি। সারাক্ষণ চোখে চোখে রাখতেন। সবাই ভাবতো কত ভালোবাসে এখনো। তবে আমি বুঝতাম দিদার ভাগ্য মায়ের চেয়েও খুব একটা ভালো না। আমি নিজের মতো পড়ালেখা করতাম, রুমে একা থাকতাম। প্রায় দিদা থাকতো আমার সাথে। মামি জোর করে পাঠাতো। হয়তো নিজের ছেলের প্রতি ওনার বিশ্বাস ছিল না। আমি মাঝে মাঝে বারান্দা থেকে আমার ব্রা খুঁজে পেতাম না। আমার মামাতো বোনের কাছে জিজ্ঞাসা করতে ও তেড়ে আসতো। তোর কি ধারণা আমি তোর ব্রা পরি লুকাই? তা না, খুঁজে পাচ্ছি না তাই। মামি বিরক্ত মুখে খুঁজে এনে দেয়। পড়তে মানা করে, আগে ধুয়ে নিতে বলে। প্রথমে বুঝতে না পারলো, বুঝতে সময় লাগলো। মামি ওটা ওনার ছেলে বিত্তর ঘর থেকে আনতো। তখন আমি ছেলেদের মাস্টার বেশন সম্পর্কে জানতাম না, তবে আজ করতাম। তো 17 বছর বয়সে আমি প্রথম ওই 26 বছর বয়সী বৃত্তের হাতে। সেদিন পিরিয়ড হওয়ার কলেজ থেকে দ্রুত ফিরলাম। জানতাম না সবাই দাওয়াতে গেছে। বৃত্ত দরজা খুলে একগাল হাসে। আমি দ্রুত রুমে গিয়ে প্যাড নিয়ে ওয়াশরুমে চলে যাই। ফিরে এসে দেখি বৃত্ত বিছানায় বসে আছে। রুমের দরজা লক। আমার হাত পা কাঁপছে। এই ব্যাপারগুলো অনেকের কাছ থেকে প্রতিবারেই কেঁপে উঠি। তাও শুকনো গলায় বললাম, তারপর? বড় স্বাভাবিক গলায় বললাম, আর কি, সে আমাকে করলো। সে অবস্থায় মানা করলাম, শুনল না। বললাম পিরিয়ড শেষ হলে নিজে আসবো। তাও সে এই সুযোগ কোনো মতে হাতছাড়া করতে চায় না। আমি পেন্সিলটা কাগজে বুলাতে বুলাতে বললাম, সে কি এখনো বেঁচে আছে? ও খুব বিরক্ত হলো। উঠে যেতে যেতে বলল, আপনাকে আগেই বলছি, আগে থেকে আমাকে খুনি ভাবলে আমার গল্প শোনাবো না। আচ্ছা ঠিক আছে, সরি, বসো তুমি। শাড়ির পাটটা হাতের উপর তুলে নিয়ে আবার বসলো। ওর হালকা চর্বি জমা পেটটা দেখা যাচ্ছে। কিছুক্ষণ চুপ থেকে, হ্যাঁ, ও বেঁচে আছে, তবে অসুস্থ। শেষের দিকে ওর সাথে আমি স্বেচ্ছাই করতাম। বেশ মজা পেতে শুরু করেছিলাম। মামি কীভাবে যেন একদিন আমাদের হাসির শব্দ শুনে ফেলে আমাকে ঘর থেকে বের করে দেয়। আমি এক হোস্টেলে উঠি। ওখানে কয়েকজন বান্ধবী মিলে ভালোই সময় কাটছিল। তবে একদিন ওরা সবাই মিলে আমাকে মদ খাওয়ালো। এরপর আমার কিছু মনে নেই। মনে হলো কয়েকজনে আবছা কিছু ছায়া দেখছিলাম, যারা ছুঁয়ে যাচ্ছে আমার শরীর। যখন বুঝতে পারলাম কি হচ্ছে, তার আগে ওরা সবাই রুম ছেড়ে পালিয়ে গেল। নিজের শরীরের প্রতি আমার ঘৃণা আসতে শুরু করে। নিজেকে নিজের শত্রু মনে হতো। তারপরে কি এইভাবে আমি পদে পদে এইভাবে আমার শারীরিক নির্যাতিত হতো। পরে যে অধ্যাপক কিংবা হোস্টেলের দারোয়ান, কেউ যেন একটা সুযোগ মিস করতে চায় না। সবসময় আমি উপভোগ করতে পারতাম না। রাতে ঠিকঠাক ঘুম হতো না। ঘুমালেই মনে হতো এই বুঝি আবার কেউ এসে চেপে ধরল। একসময় গিয়ে আমি সারাদিন রাত মিলে এক ফোঁটাও ঘুমাতাম না। অনেকটা মেডিটেশন করার মতো শুয়ে থাকতাম। মামির বোনের এক আত্মীয়ের মাধ্যমে তুহিনের সাথে আমার বিয়ে হয়।
সেও আমার রূপেই মুগ্ধ ছিল। আমার আশেপাশে আর কিছুই যায় আসে না। আমাকে নিয়ে ওর মনে প্রশ্ন আসলো, সে আমাকে প্রশ্ন করেনি আগে কি হয়েছে আমার সাথে, কিংবা সেও ভেবে নিছিল সুন্দরী মেয়েরা এমনই। কখনো সখনো বলার চেষ্টা করতাম ওকে, তবে হু হু করলেও ও মগ্ন থাকতো আমার শরীরের প্রতিটি ভাঁজে। উত্তাল হতো, ভূমিকম্প তুলতো। আমি তাল মেলানোয় আমার বিরক্ত কোনোদিন ওর চোখে পড়েনি, তবে ওর বুকে নিশ্চয়তা পেয়েছিলাম। আবার রাতে ঘুমানোর চেষ্টা করি। ও কি তোমাকে অত্যাচার করতো না? তাহলে কেন ওকে মিস করো না? আর এইভাবে ওর মৃত্যু সবাই কেন তোমাকে দায়ী করছে? ওরা কেউ আসল সত্যটা জানাতেই চায় না, তাই এটা ছড়িয়েছে। আমি ওদেরকে খুন করিনি, কিন্তু কেন করেছে ওরা? তুহিনের সাথে বছরখানেক সংসার করেও ও আমাকে বুঝতে পারতো না, আমি পারতাম না। মাঝে মধ্যে অচেনা লাগতো ওর স্পর্শ, ঘুমের মধ্যে ওর গায়ের গন্ধ, আলাদা আলাদা লাগতো কিসব গন্ধ। ও কিছুটা চমকে ওঠে, চোখের দৃষ্টি আবারও ফাঁকা, রুমের এক কোণে তাকিয়ে আছে, যেন কাউকে দেখছে ও। আমি আবার বললাম, তুমি বুদ্ধিমতী মেয়ে, তুমি নিশ্চয় ধরতে পেরেছিলে তোমার সাথে শুধু তুহিন থাকতো না, আরও কেউ আসতো যখন তুমি গভীর ঘুমেতে, তাই তো? একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, আমি ধরতে পেরেছিলাম। ওরা তুহিনের বাকি দুই ভাই ছিল, মাঝে মাঝে ওর কোনো বন্ধুও হয়তো। আমি ছোটোখাটো ধাক্কা খেলাম এইবার। মেয়েটার দিকে তাকিয়ে আমি কুঁকড়ে উঠছিলাম। সে কিভাবে সহ্য করেছে এসব? ও আবার সহজ গলায় বলল, এইভাবে কখন কিভাবে আমি এইচআইভি পজিটিভ হয়ে গেলাম জানতেই পারলাম না। আর যারা যারা আমার সাথে থামে, একটুও থামলো না ওইসব করতো। ওরা নিজেরাও বুঝতে পারেনি ওরা এই রোগের মধ্যে যাচ্ছে। আমি নিজেও জানতাম না। তবে সবাই যখন একে একে অসুস্থ হতে শুরু করলো, তখন ওরা বুঝতে পারলো। তবে আমার দোষ দিতে পারে না, কারণ তখন সবাই জিজ্ঞাসা করবে যে আমার এইডস থাকে, তাহলে ওদের কিভাবে হলো? ওরা নোংরা চেহারাটা সামনে আসতো, তাই ওরা এসব চেপে গেল, ঠিকঠাক চিকিৎসা করেনি, তাই একে একে সবাই মারা গেল। আর ওরা আমাকে আসামি বানিয়ে দিল। এই হচ্ছে ঘটনা। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, কাগজে আরও কিছু শব্দ টুকে নিলাম। তোমার বাচ্চার কথা আনলে না কেন তুমি তোমার এই গল্পে, যাকে তুমি নিজে হাতে খুন করেছিলে? ও চমকে উঠল, কারণ ও ভাবছিল আমি সব ডাক্তারের মতো ওর বানানো গল্প বিশ্বাস করেছিলাম। তুমি তোমার মেয়েকে কেন খুন করেছিল? এইবার ওর চোখের পাতা অনবরত কেঁপে কেঁপে উঠছে। ও হয়তো মনে মনে কিছু একটা ভাবছে, এমন কিছু ওর চোখের সামনে ভাসছে যা ওকে কষ্ট দিচ্ছে। এক হাত অন্য হাতের সাথে ধরে আছে। এতক্ষণ ওকে স্বাভাবিক লাগলো, এইবার ওকে অস্বাভাবিক লাগছে। আমি কিছুক্ষণ সময় দিলাম ওকে। ওর দিকে তাকিয়েছি। ও যেন মুহূর্ত কেটে গেল দোটানায়। পানির নিচ থেকে ডুব দিয়ে উঠে এমনভাবে ফিরে তাকালো আমার দিকে। আপনি আমার গল্প বিশ্বাস করছেন না, তাই তো? করছি, তবে তোমার সত্যের সাথে মিথ্যা মেশানোর গল্পটা আমার সত্য মনে হচ্ছে না। আমার ধারণা তুমি নিজের হাতে সবাইকে খুন করছো নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে ভিকটিম বানাচ্ছ। তুমি তোমার বাবাকেও খুন করেছো, তোমার মেয়েকেও, স্বামীকেও। যারা একটা খুন করার পর আরেকটা খুন করে ঠান্ডা মাথায়, তারা নিজেদের নিয়ে খেলতে পছন্দ করে। কিছু কিলার নিজেদের অতি জ্ঞানী প্রমাণ করতে চায় তাদের গল্পে। কিছু কিলার নিজেকে ভিকটিম বানাতে চায়। তুমি দ্বিতীয় শ্রেণীর। তুমি তোমার গল্পটা সাজিয়েছো ৩ স্তরে। যারা তোমার রূপে মুগ্ধ হবে, তারা মোটেও তোমার এই গল্পে তোমাকে সন্দেহ করবে না, করুণা করবে। দ্বিতীয়, যারা মিনিমাম সন্দেহ করবে, তাদের জন্য কয়েকটা খটকা আছে। আর যারা সত্যি বুদ্ধিমান, তারা সত্যের সাথে মেশানো মিথ্যেগুলো ধরতে পারবে না। তুমি পুরোপুরি সত্য যেমন বলছো না, তেমনি পুরোপুরি মিথ্যে বলছো না। তুমি মিথ্যার মাধ্যমে সত্য জানাতে চাইছো, কিন্তু সত্যের সাহায্য নিচ্ছ তবে মিথ্যা ডাকতে। সে আবার আলতো করে হাসলো, মাথাটা টেবিলের উপরে রাখলো, ছোট্ট করে কাটা চুলগুলো সামনে এনে ছড়িয়ে আছে। আমি ওকে সময় দিচ্ছি, দেখতে চাচ্ছি ওর পরবর্তী গল্প কিভাবে শোনায়, কারণ ওকে যত মিথ্যে বলতে দেওয়া হবে, তত সত্য বের করা যাবে। অনেকক্ষণ পর উঠছে দেখে আমি আবার কথা বললাম। ফাইল থেকে পরীর মতো দেখতে ওর মেয়ের অধরা ছবিটা বের করে ওর দিকে এগিয়ে দিলাম। তোমার মেয়ে তোমার মতো সুন্দর ছিল, তাই তো? এইবারও মাথা তুলে তাকালো। টেবিলে ওর মেয়ের ছবিটা দেখে ওর কান্না আটকানো চোখ চকচক করছে। আমি অবাক না হয়ে পারলাম না। এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো না। চোখের কাজলগুলো যেন জ্বলন্ত আগ্নেয়গিরি আটকে রেখেছে। আমি আবার ছবিটা ফাইলে ঢুকে বললাম, তোমার ধারণা ছিল তোমার মেয়েও তোমার মতো আজীবন তার রূপের জন্য কষ্ট পাবে, তাই তুমি ওকে খুন করেছো, তাই না? ও এইবার সোজা হয়ে বসলো, গলার স্বরটা অনেকটা কঠিন, কিছুতেই প্রতিধ্বনি হচ্ছে এমন শোনাচ্ছে। হ্যাঁ, কারণ আমার প্রায় মনে হতো আমাকে যদি মা না আনতো, কিংবা ছোটোবেলায় গলা টিপে হত্যা করতো, তাহলে
নিজেকে নিজের শত্রু মনে হতো না। জানেন না, আপনা মাংসে হরিণ বৈর, হরিণের মাংসে হরিণের জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। অধরা হওয়ার পর থেকে আমার নির্ঘুমতার রোগ আবার ফিরে এলো। আমি সারা দিন রাত ঘুমিয়ে ওর দিকে তাকিয়ে থাকতাম। আশেপাশে কাউকে আসতে দিতাম না। এমনকি তুহিনকেও না। আমি মিনিট ৫ এর জন্য ওয়াশরুমে গেলে আমার মনে হয় কেউ ওকে অত্যাচার করবে। একটু বড় হলো, ওর সুন্দর চেহারা সবার কেন্দ্রবিন্দু হয়ে যায়। সেই আসতে ওকে আদর করতে চাইতো, ওকে কোলে নিতে চাইতো। আমি দিতাম না। রুমে ওকে নিয়ে বসে থাকতাম। সবাই আমাকে দোষ দিতে শুরু করলো। অধরাও সবার কাছে যেতে চাইতো। যখন ওর বয়স ৪ বছর, ওকে নিজের কাছে আর আটকে রাখতে পারতাম না। সবার কাছে যেতে চাইতো। অস্বাভাবিক কিছু না। তখন বাচ্চারা চঞ্চল হয়। তাই আমি ওকে শেকল দিয়ে বেঁধে রাখতাম খাটের সাথে। কথাটা বলে থামলো। ওকে আমার এখন পুরোপুরি মানসিক রোগী মনে হচ্ছে। এটা তবে এটা নতুন না। বাইরের দেশের মায়েরা এই রোগে বেশিরভাগ ভোগেন। আমাদের দেশে এখনো অনেক মা এই রোগে ভোগেন। তবে তা নিজেরাই জানে না। তারা বাচ্চাদের জন্য ভীতিকর কিছু তাদের আশেপাশে আসতে দিতে চায় না। এটা পোস্টমর্টম ডিপ্রেশন ভয়াবহ স্টেজ। বাইরের দেশে অনেক মা এখনো বাচ্চাদেরকে ডে কেয়ারে রাখতে চায় না। আমাদের দেশে মারা এইটা করে। নিজের হাতে হওয়া ভয়গুলো তাদের সন্তানের কাছে না আসে, তার জন্য তাদের কোত্থাও যেতে দেয় না, আগলে রাখে। যে বাবারা নিজেরা ভালো পড়ালেখা করতে না পারার কারণে বর্তমান খারাপ অবস্থা থেকে তারা ছেলেমেয়েকে প্রচুর চাপ দেয়। মনে করে এইটাই ভালো হবে। এরা সন্তানের ক্ষতি চায় না, তবে ক্ষতিগ্রস্ত কিন্তু সন্তানটাই হয়। আর বাবা মা কখনো নিজের দোষ ধরতেই পারে না। তাই ওর মধ্যে অধরাকে খুন করার কোনো আক্ষেপ নেই। কারণ ও ভাবছে ও মেয়ে আজীবন কষ্ট পাওয়ার থেকে মুক্তি দিয়েছে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, তারপর কেন মারলে ওকে? ওর সাথে কি এমন ঘটেছিল যা নিয়ে তুমি ভয় পেতে? ও এইবার কথা বলছে না। যেন ভেতরে উল্টোপাল্টে যাওয়া কোনো বইকে তাক করে সে আনমনে গুছিয়ে ফেলছে। একসময় সবাই মিলে আমাকে অধরা থেকে দূরে সরিয়ে দেয়। আমাকে রুমে বন্ধ রাখতো। ওরা ওকে নিয়ে খেলতো। তারপর আমার চিন্তা আরো ভয়াবহ হতে শুরু করে। সারাক্ষণ অস্থির। কিছুদিন পর ওকে স্কুলে দিতে সবাই উঠে পড়ে লাগে। চারিদিকে এত বাচ্চা ধর্ষণের খবর, আমি রীতিমতো আঁতকে উঠতাম। কারো কোনো শাস্তিই হতো না। মায়ের একটু একটু পরিশ্রমে গড়ে তোলা সন্তানকে ওরা ২ মিনিটে শেষ করে দিত। এইসব চিন্তা আর নিতে পারছিলাম না। তাই একদিন ওকে বড় বালতিতে ডুবিয়ে আমি আঁতকে উঠলাম। গ্লাসটা টেনে নিয়ে পানিটা খেলাম। গলা খাঁকড়িয়ে কোনো মতে বললাম, কে দেখলো এটা? কেউ না। তবে আমি এরপর থেকে অধরাকে নিজের মতো করে পেতে থাকি, একদম একা। শরীর নিয়ে ভয় নেই, শুধু আত্মাই যেন আমার মেয়ে হয়েছে, এটাই ভালো। তুমি কি ওকে এখনো দেখতে পাচ্ছ? বারবার দেওয়ালের দিকে তাকাচ্ছ কেন? ও চমকে উঠল। কারণ ও হয়তো চাইছিল আমি এমন কিছু বলি ও নিজেকে রহস্যময়ী করে তুলতে চাচ্ছিল। আশেপাশে মায়ায় ছড়িয়ে দিতে চাইছিল। আমাকে ভাবতে বাধ্য করাতে চায় ওর সাথে ভৌতিক কিছু আছে। আমি সেটা করতে ওকে সাহায্য করছিলাম। ও উত্তর দিচ্ছিল, নিজেকে আরও রহস্য জালে জড়াতে চায়। আমি আবার বলে উঠলাম, তুমি অন্যদেরকে কিভাবে খুন করছো একে একে বলো? কেনই বা খুন করেছিল? তোমার আশেপাশে যত পুরুষ ছিল সবাইকে? এইবারও উচ্চস্বরে হাসলো। ওর সামনের দিকে চলে আসা চুলগুলো পেছনে নিয়ে যেতে যেতে চেয়ারে হেলান দিয়ে বলল, বললাম তো আপনি বিশ্বাস না করলে আমি কি করব? তুমি জানো আমি বিশ্বাস করিনি, কারণ অন্য সবার মতো আমি তোমাকে প্রশ্ন করিনি। সবাই এইডসের কারণে মারা গেলে তুমি কীভাবে বেঁচে আছো? কারণ এইটার পেছনে কোনো ভৌতিক যুক্তি তুমি দেখাবে। আর সবার মৃত্যু সময় এক ছিল না, কারণও এক ছিল না। এক একজনকে এক একভাবে খুন করেছো তুমি, সবটা সজ্ঞানী। তোমার গল্পতে অনেকটা সত্য ছিল, অনেকটা মিথ্যে। যেমন আমার ধারণা তুমি নিজেই বৃত্তের সাথে করেছিলে। তোমাদের প্রেম ছিল, এখনও বেঁচে আছে। তাই সে বেঁচে আছে। বান্ধবীদের সাথে তুমি মদ খেয়েছিলে, সাথে অন্য ছেলেরাও ছিল। তবে তুমি মাতাল হওয়ার পর তারা সেটা সুযোগ নিয়েছিল। তোমার স্বামী আর তার অন্য ভাইদের ব্যাপারটা হয়তো কিছুটা সত্য। বাকিটা আমি আঁচ করতে পারছি না। ও তাচ্ছিল্য হেসে হাত দুটো লম্বা করে টেবিলে এগিয়ে গিয়ে থুতনিটা রাখলো। ওর চেহারাটা এখন কোনো দক্ষ হাতের শিল্পীর নিদারুণ সৃষ্টি মনে হচ্ছে। মনে হচ্ছে একটি পাথর খোদাই করে ওর চেহারা বের করে আনা হয়েছে। আমি মুগ্ধ না হয়ে পারছি না। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, তাহলে আপনি বলুন আমি কিভাবে করছি? তাহলে তোমার বাবাকে দিয়ে শুরু করি। তোমার বাবাকে কি মায়ের মতো সেজে ভয় লাগছিল? কিংবা এমন কিছু যা শুধু তোমার মা করতো তোমার বাবার সাথে?
তোমার বাবাকে তুমি খুন করেছিলে, তাই তো? ওর চেহারা মোটেও কোনো পরিবর্তন হল না। মনে হচ্ছে ও যেন চাচ্ছিল আমার চিন্তা ভাবনা সেদিকে ডাইভার্ট হোক, কিংবা ও আমাকে নিয়ে খেলতে চাইছিল, কিংবা ওর ভিতরে ইমোশনাল ভেতরে রাখতে জানে, যেমন মোটিভেশনে শেখানো হয়। ও লম্বা সময় নিয়ে মেডিটেট করে বলে, মনে হচ্ছে। আপনার কেন মনে হচ্ছে আমি বাবার সাথে এমন কিছু করেছি? আমি ওটা হাই তুলতে তুলতে কফির মেশিন থেকে 2 মগ বসিয়ে হাতে নিয়ে ফিরে এলাম টেবিলে। ফ্লোরে আমার হিলের কটকট আওয়াজ যেন অদ্ভুত নির্জনতা প্রকাশ করছে। ওর দিকে কফির মগ এগিয়ে দিয়ে বললাম, কারণ তুমি অধরাকে তুহিনের কাছে দিতেও ভয় পেতে। মায়ের আর যত ভয় করুক না কেন, বাবার কাছে মেয়ে রাখতে ভয় পাওয়ার কথা না, যদি না সে নিজে এমন কিছু অভিজ্ঞতা না করে থাকে। চোখ বন্ধ করে কফির মগে চুমুক দিতে লাগলো। 2 হাত ধরে আছি 2টো মগ। হাত দুটো চেয়ারে 2 হাতলে রেখে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, কিন্তু বাবার মৃত্যুর জন্য আমাকে কেউ কখনো সন্দেহ করেনি আমি সে খুনের আসামি নয়। আমি কফির মগটা টেবিলের উপর রেখে ওর দিকে তাকিয়ে বললাম, তাই তো তুমি নিজেকে অনেক বুদ্ধিমতী ভাবতে শুরু করছো। অধরার মৃত্যুর জন্য তোমাকে দোষী ভাবা হয়েছিল প্রায় 6 মাস পর। তোমাকে প্রথমে জেলে দেওয়া হয়, তাই তো? হ্যাঁ, আমাকে প্রথমে জেলে দেওয়া হয়। তবে কোনো কিছু প্রমাণ করা যায়নি। তুমি অধরার সাথে কথা বলতে তা কি কেউ শুনে ফেলেছিল? ও এক দৃষ্টিতে দেওয়ালের পাশ ঘেঁষে রাখা বড় কালো সোফাটার দিকে তাকিয়ে বলল, গতকাল এক বাচ্চাকে নিয়ে এসেছিল তার বাবা মা। তার ফেলে আসা বাদামি টেডি বিয়ারটা এখনো সোফায় পড়ে আছে পাকা হয়ে, মুখটা নিচের দিক থেকে থোবড়ানো। ওটার দিকে তাকিয়ে আছে ও। আমিও তাকালাম, কারণ ওর দৃষ্টি টেডির উপর নয়, টেডির পাশে। তোমার কি অধরাকে খুন করার জন্য কোনো আক্ষেপ নেই? হঠাৎ চিৎকার করে উঠল ময়ূরকে। না। ওর চিৎকারে আমি ভয় পেয়ে গেলাম। ও শান্ত গলায় বলল, কেন? আমি ওকে নিজের করে পেয়েছি এখন। আমার মতো করে ওকে বড় করছি, এই দুনিয়ার সব নোংরা থেকে আলাদা। এতে কি খুশি আছে? হয়তো ওর জীবনটা তোমার চিন্তার মতো নাও হতো, সুন্দর হতো। ওর দৃষ্টি এখনও বারবার সরে যাচ্ছে। ও এখন রেগে যাচ্ছে। আমি যেটা চাচ্ছিলাম। তবে আর বাড়ালাম না। কথা অন্যদিকে ফেরানোর জন্য বললাম, কে তোমাকে প্রথম অধরার খুনি ভেবেছিল তুহিন? ও এতক্ষণে মুখোশটা খুলে যাচ্ছে, বেরিয়ে আসছে ওর অস্ত্রস্থ, বারবার এদিক ওদিক তাকাচ্ছে। আমি অধরার সাথে কথা বলতাম। ও আমার কাছে এসে হাঁটু গেড়ে বসে কান্না করতো। আমি ওকে বলতাম ওর ভালোর জন্য আমি ওকে খুনটা করেছি। এইটা শুনেছিল তুহিনের বাবা। উনি কাজের মেয়েকে টাকা দিয়ে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি করেছিল। মেয়েটা আমাকে অধরার মৃত্যুর দিন তুহিনের মায়ের রুম থেকে বের হতে দেখছিল। সেখানে অধরা বালতিতে ডুবেছিল। তারপর পুলিশকে দেওয়া হলো, তবে কাজের মেয়েকে আর খুঁজে পাওয়া যায়নি, তাই কোনো কিছু প্রমাণ হয়নি। আবার বাড়িতে নিয়ে আসা হলো। তুমি ফিরে আসার 7 দিনের মাথায় তুহিনের বাবার আচমকা মৃত্যু হলো, কিন্তু কিভাবে? ওনার খাবারে বা ওষুধে কি তুমি এমন কিছু দিয়েছিলে যার কারণে ওনার মৃত্যু হলো? পোস্টমর্টমে তেমন কিছু পাওয়া যায়নি। তাহলে কেন তোমাকে সে খুনের আসামি করা হলো? সন্দেহ করে? আর কিছু নেই। তুমি কি খুনটা করনি? না, অধরা করেছিল। এইবার আমি হাসলাম, কারণ আমি জানতাম ও আমাকে সেদিকে ডাইভার্ট করতে চাইবে। তাও বললাম, মানলাম অধরা করেছে, তবে ওনার হার্ট অ্যাটাক হয়নি, কিংবা কোনো প্যানিক অ্যাটাক, যেটা হয়েছে তোমার বাবার হয়েছিল কোনো কিছু দেখে ভয় পেয়ে। আবার কিছুক্ষণ নীরবতা, অস্থির হয়ে যাও। মা মারা যাওয়ার পর যখন সবাই চলে যায়, তখন প্রায় বাবাকে আমাকে রুমে এসে দেখে যেত। আমার ভয় লাগতো, জেগে থাকতাম যেন। একটু হাসলো ও। তারপর 2 হাত সমানে চেপে চেপে ধরেছে ও। বলল, আমার বাবাকে ঘৃণা করতাম। প্রতি স্পর্শ আমার কাছে জঘন্য ছিল। মা মারা যাওয়ার কষ্ট আর এইভাবে রাতের পর রাত জেগে থাকার কারণে আমি নিজেকে আনসেফ ভাবতে শুরু করি। তাই সেদিন বাবা যখন রুমে ঘুমাতে যায়, আমি মায়ের নুপুর পরে, মায়ের শাড়ি পরে বাবার রুমে গিয়ে বাবার পায়ের কাছে বসতে বাবা আঁতকে ওঠে। আবছা হলে আমার চেহারাটা বাবার কাছে মায়ের মতো মনে হচ্ছিল। বাবা চাপা স্বরে বলছে, তুমি? আমি হ্যাঁ বলে উঠে দাঁড়াতে বাবা হার্ট অ্যাটাক হয়। আর তোমার মনে হলো তুমি মায়ের মতো সাজলে তোমার বাবা ভয় পাবে? তুমি যতই বুদ্ধিমতী হও না কেন, বুদ্ধির পরিপক্ক আসতে সময় লাগে। যেমন ছোটরা খেলনা নিয়ে আক্রমণ করে, একটু পর বড়রা কলম দিয়ে, এরপর যে জিনিসটা আশেপাশে থাকবে সে তা দিয়ে আক্রমণ করার চেষ্টা করবে। অত ছোট বয়সে তোমার মাথায় এইটা কিভাবে এলো? আমার এই প্রশ্নে ও থমকে গেল। অন্য গল্পের মতো এইখানে যে মিথ্যে আছে আমিও ধরে ফেলছি, তাই ওর গল্পে বাধা পড়ল। ওকে দ্রুত চিন্তা করতে হচ্ছে কি বলবে। ওকে চিন্তা করার সময় না দিয়ে আমি বললাম,
তুমি মায়ের মতো সেজেছিলে কারণ তুমি বাবার কাছে যেতে চাইছিলে, ভয় লাগাতে নয়। তবে তোমার বাবা ভয় পেয়ে গেল কারণ তুমি দেখতে একবারেই তোমার মায়ের মতো। ওর অস্থিরতা আবার বেড়ে গেল। বিড়বিড় করে বলল, মিথ্যে কথা। আমার এমন চিন্তাই ছিল না। তুমি মিথ্যে কথা বলছো। যতই কাছাকাছি রুম হোক না, এক রুমে শব্দ অন্য রুমে শোনা যাওয়ার কথা না। তুমি দরজায় দাঁড়িয়ে দেখতে বাবা মাকে অত্যাচার করছে। তোমার তখন কিশোরী বয়স, তাই না? টেবিলে চাপড় দিয়ে ও উঠে দাঁড়িয়ে গেল। ওকে এখন অগ্নিমূর্তের মতো দেখাচ্ছে। আমি চেয়ারে হেলান দিয়ে মুখ তুলে তাকালাম, হেসে বললাম, তুমি তো সে খুনের আসামি নও। এত রাগার কোনো কারণ নেই। শান্ত হয়ে বসো। ওটা ভুলবশত খুন ছিল। পরেরগুলো কীভাবে করলে? ও আবার শান্ত হলো। ওর ভিতরে সত্তা হয়তো ওকে জানান দিচ্ছে আমি ওকে রাগাতে চাইছি। ও চেয়ারে বসে পড়তেই আমি আবার বললাম, তুহিনের বাবাকে কিভাবে খুন করলে এত নিখুঁতভাবে? কারণ কাজের মেয়েকে উনি হয়তো বানাননি। সত্যি কাজের মেয়েটা তোমাকে দেখেছিল। তুহিনের মৃত্যু হয়েছিল অজানা কারণে। হার্ট অ্যাটাক নয়, নয় কোনো বিষও নয়। তুমি কি এমন করেছিলে যে তুহিন কোনো প্রমাণ ছাড়া খুন করতে পেরেছিলে? ও চুপ করে রইল। আমি আর কিছু বলতে যাব তার আগে ঘড়িতে 10টা বেজে গেল। দুজন পুলিশ মহিলা ঢুকে বলল, সময় শেষ। আমি আরও রাখতে বললাম ওকে, কিন্তু নিজেই বসতে চাইল না। বলল, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। জেলার ম্যামকে আবার আমাকে পাঠাতে বলবেন, যাতে আবার দেখায় আপনার সাথে বাকি খুনের গল্প শোনাবো। ও বের হয়ে যাচ্ছিল। আমি ভীষণ রকম অস্থির হয়ে উঠলাম, কারণ ওর সাথে খেলতে আমার ভালোই লাগছিল। ও উঠে দাঁড়িয়ে যাওয়ার আগে পানির গ্লাসটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, পানির অনেক রূপ যাবেন নেন। তার একটা রূপ দিয়ে তুহিনকে খুন করেছিলাম, আর একটা ওর বাবাকে। এখন আপনি বের করুন কিভাবে। পানির অনেক রূপ জানেন তো? তার একটা রূপ দিয়ে তুহিনকে খুন করেছিলাম, আর একটা ওর বাবাকে। এখন আপনি বের করুন কিভাবে। ও বেরিয়ে যেতে আমি অদ্ভুত দোটানায় পড়ে গেলাম। আমি বুঝতে পারছি না ঠিক কিভাবে এরপর আমার ভাবা উচিত। আমার চেম্বারে জানলার গ্লাসে কুয়াশা জমেছে। 3তলা থেকে বাইরের রাস্তায় পুলিশের গাড়িটা চলে যাওয়া দেখা যাচ্ছে। আমি জানলা ঘেঁষে একপাশের পর্দা সরিয়ে দেখছিলাম ওর যাওয়াটা। মনে হচ্ছে আমি ভালোই আটকে পড়েছি ওর মায়াজালে। ওর গল্প আমার মস্তিষ্কে কতটা জায়গা করে নিছে তাও যাওয়ার পর আমি টের পাচ্ছি, কারণ শেষের ছুঁড়ে যাওয়া প্রশ্নটা ছাড়া আর কিছুই যেন ভাবতে পারছিলাম না। আমি আবার ওর ফাইল খুলে বসলাম। বিশাল ফাইলগুলো, অনেকগুলো কেসের ছোট্ট ডিটেলস। তবে কোনো কিছুতেই যেন অস্থির হতে পারছিলাম না। বারবার পানি আর বরফ মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। পানির আরেক নাম বরফ। বরফ খাইয়ে মেরে ফেলার গল্প তো অনেক পড়েছি বিদেশি বইয়ের গল্পে। বরফ গলে পানি হয়ে যাবে, কোনো প্রমাণ থাকবে না। কিন্তু মাথা নাড়ালাম এইটা হয় বরফে ঢাকা পরিবেশে, যেখানে তাপমাত্রা শূন্যের নিচে। সেখানে বরফ এমন অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। অধরাকে মেরেছে বালতিতে ডুবে, তাহলে অন্যদেরও? না, ভাবতে পারছিলাম না। রুমের মধ্যে পায়চারি কাটছিলাম, আনমনে হাঁটছিলকে গিয়ে বারবার ধাক্কা খাচ্ছিলাম চেয়ারে। 2বার ধাক্কা খাওয়ার পর সরিয়ে রাখলাম চেয়ারটা। তখন হঠাৎ একটা ব্যাপার মাথায় এলো। ও আমাকে একটা বাধা দিয়ে গেল যাতে আমি ওতেই বারবার ধাক্কা খেয়ে আটকে থাকি। ভাবলাম এটা নিয়ে পরে ভাবা যাবে, কিন্তু ওকে এইখানে পাঠানোর কারণটা খালেদার থেকে আগে জেনে নেওয়া উচিত। খালেদাকে ফোন করলাম। রিসিভ করতে তীব্র গালাগালি শব্দ জানাচ্ছে। হ্যালো মাহি, কিছু পেলে? না, তেমন কিছু না। যা পেয়েছি সবটা আমার অনুমানে। সে সায় দিয়েছে কিছুটা। তবে আমার ওর পুরো গল্পটা কেমন যেন ঘোলাটে লাগছে। আমার মনে হচ্ছে পুরো কাহিনীটা এখন রূপক গল্প, উদ্দেশ্য ভিন্ন। ও কিছু লুকানোর জন্য এইসব করছে, কিন্তু সেটাকে ধরতে পারছি না। ওর সব কথায় মিথ্যে মেশানো। এত সহজে বের করা যাবে বলে মনে হয় না। হ্যাঁ, খুব মিথ্যে বলে। এমনভাবে বলে যা সত্য মনে হয়। আমার ওকে ভীষণ রহস্যময়ী মনে হয়। না হলে খুনের ব্যাপারগুলো স্বীকার করতো না। না, অস্বীকার করছে। বড় অদ্ভুত। এক পরিবারে এতগুলো মানুষের খুনের ব্যাপার বড্ড প্রেশার, বুঝলে? মেয়েটাকে টর্চার করলে কিছু হয় না। না কোনো চিৎকার করে, না এক ফোঁটা পানি ফেলে। 15 বছর ক্যারিয়ারে এমন কেস আর পাইনি। তোমার কেন মনে হলো না হলো ওর কাউন্সেলিং দরকার? কারণ মেয়েটা স্বাভাবিক নয়। ওর মধ্যে কিছু তো আছে যা কেউ ধরতে পারছে না। ওর সাথে সেই সেলমেট দেওয়া হোক না কেন, তারা অদ্ভুত কারণে ওকে ভয় পায়। সেল চেঞ্জ করে ফেলতে চায়। তাই ভাবলাম তোমার কাছে পাঠাই। তুমি তো পারছো না। না না, পারবো। তুমি ওকে আরেকবার পাঠাও ওকে। কাল বা পরশুর মধ্যে সম্ভব না? তাহলে কি আমি আসবো? ওকে ঘন্টা দুয়েকের জন্য আমার ওর সাথে থাকার ব্যবস্থা করে দিতে হবে। এটা তো মুশকিল হবে। আচ্ছা, তাও আমি ব্যবস্থা করছি। আচ্ছা, ওর উপর আরোপ করা আছে খুনের পোস্টমর্টম রিপোর্টগুলো আমাকে পাঠাতে পারবে? ওকে আমি ব্যবস্থা করছি, 1 ঘন্টার মধ্যে পেয়ে যাব। ফোন রাখতেই আমি আবার দীর্ঘশ্বাস ফেললাম।
আমার মনে হলো ও সুন্দরী হওয়ার যতটা ডার্ক সাইড আমাকে জানিয়েছে, সেটার ঘনত্ব হয়তো আমার চিন্তার বাইরে। ফাইল বের করলাম, লিখলাম ডার্ক সাইড অফ বিউটিফুল লেডি। বাইরে গিয়ে সারা রাত খালিদার পাঠানো কাগজপত্রগুলো নিয়ে পড়লাম। যত দেখছিলাম তত যেন আরও ফাঁকা হয়ে যাচ্ছিল। সব এত স্বাভাবিক মৃত্যু। একবার, দুইবার, তিনবার পড়তে লাগলাম। কোনো কিছু তো পাওয়া যাবে না আমাকে এই রহস্য সমাধান করতে সাহায্য করবে। এখন রাত 2টা। খালেদাকে আবার ফোন দিলাম। ঘুম ঘুম করে বলল, বেশি ভেবো না ওকে নিয়ে, ঘুমিয়ে পড়ো। আচ্ছা, ওর মেয়ে অধরার মৃত্যুটা পানিতে ডুবার আগে হয়েছিল নাকি পানিতে ডুবার পরে হয়েছিল? কি বলতে চাইছো? কেউ মরার পরে পানিতে ফেলেছে? হ্যাঁ। এসব মৃত্যু তো শুধু অধরার মৃত্যুর কারণ দেওয়া আছে। আর সেটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ হয়তো না। আমি কিছু বুঝতে পারছি না তোমার কথা। তোমার কি মনে হচ্ছে খুনগুলোও করেনি? সেটা এখনো বুঝতে পারছি না। চিন্তা করো, তোমার পরিবার কোনো মানুষকে তুমি কারো খুনের জন্য জেলে পাঠালে, আবার তাকে ঘরে রাখলে, অন্যদের মারার সুযোগ করে দিলে, ব্যাপারটা এত স্বাভাবিক কিভাবে হতে পারে? আচ্ছা, ওর কি আর কোনো বাচ্চা আছে, না একটা মেয়ে আছে? ওর বিরুদ্ধে কেস করেছে কে? মানে ওকে জেলে পাঠিয়েছে কে? কারণ ওর পরিবারের সব ছেলেই তো মারা গেছিল। ওর শাশুড়ি শুধু সে বেঁচে আছে। ওনার সাথে দেখা করতে পারি? উনি দেখা করবেন কি না আমি জানি না, তবে চেষ্টা করে দেখতে পারি। কেসটা শেষ হোক, আমি চাই। তাহলে কাল সকালে আমি যাব ওনার সাথে দেখা করতে। খালেদা হাই তুলতে তুলতে ফোন রাখতে রাখতে আমি টেবিলে ছড়িয়ে রাখা কাগজপত্রগুলোর দিকে তাকিয়ে রইলাম ফাঁকা দৃষ্টিতে। পরের দিন সকালে খালিদের পাঠানো এক পুলিশের সাথে সে বাড়িতে গেলাম। বাড়িতে যেতে আমি ছোট্ট ধাক্কা খেলাম। এটা বাড়ি নয়, রাজপ্রাসাদ। বিশাল এলাকা জুড়ে ছবির মতো সাজানো বাড়ি। এতক্ষণ ধরে আমি ভাবছিলাম কোনো মধ্যবিত্ত বাড়ির বউ হয় রাখে। এত চাপ কেন ওকে নিয়ে খালেদার? এতক্ষণে বুঝতে পারলাম কেন এত চাপ খালেদার। কেন সেও সব রকমের চেষ্টা করছে কেসটা দ্রুত শেষ হোক। বসার রুমে অনেকক্ষণ বসে আছি, অনেকক্ষণ ধরে। এত চাকচিক্য আর দামি আশপাশ ভরা এই ঘর কোনো ঘর মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো হোটেল রুম। কেমন যেন নিষ্প্রাণ সব কিছু। দুই দিক বেয়ে ওঠার সিঁড়ি যেন এই ঘরের দাম্ভিকতার পরিচয় ধরে রেখেছে। সিঁড়ির সঙ্গে টাঙানো সোনালি ফ্রেমের বিশাল ছবি। সবার গায়ে আভিজাত্যর পোশাক পরা। একজন মহিলা কালো শাড়ি আর ডায়মন্ডের দুলের সোফায় বসে আছে। বাকি তার 3 ছেলে আর তার স্বামী কালো কোট পরে দাঁড়িয়ে। ছবিটা দেখতে উঠে সিঁড়ির কাছে চলে গেলাম। পেছন থেকে ঝাঁঝালো একটা স্বর এলো, ছবি দেখে লাভ নাই, ওরা কেউ বেঁচে নেই। কলাপাতা রঙের পরিপাটি শাড়ির সাথে সাদা ফুলাকা ব্লাউজ পরা এক মহিলা। বুঝতে অসুবিধা হয়নি উনি ছবির সেই রাজরানী। আমি হাত বাড়িয়ে বললাম, আমি মাহবুবা খানম। আমি একজন সাইকিয়াট্রিস্ট। আমি মহিরাক্ষীর কেসের ব্যাপারে কথা বলতে এসেছি। উনি আমাকে যেন হাত মেলানোর যোগ্য মনে করছেন না, কিংবা তিনি যে বিরক্ত তা বোঝাতে চাইছেন। সোফায় বসে আমাকে বিপরীত রাখা সোফায় বসতে বললেন। ভদ্রমহিলা অসম্ভব সুন্দরী, ময়ূরাক্ষীর চেয়েও বেশি সুন্দরী বলা যায়। আমরা সাধারণত বলি ছেলেটা একেবারে রাজপুত্রের মতো, রাজকন্যার মতো। রাজপুত্র বা রাজকন্যারা সুন্দর হয় কারণ রাজারা সেরা সেরা সুন্দরীদের বিয়ে করেন, তাই তাদের সন্তানও সুন্দর হয়। ছবিতে থাকা 3টি ছেলেকে রাজপুত্র বলা যায়। এমন ছেলের জন্য ময়ূরাক্ষীর মতো মায়াবী মেয়েকে খুঁজে আনবে এমন পরিবার, সেটা বড্ড অস্বাভাবিক ব্যাপার যেন। আমি কিছু বলার আগেই উনি নাক কুঁচকে অবজ্ঞা করে বিরক্তি মেশানো স্বরে বলে উঠলেন, সে খুনি মেয়ের জন্য আবার সাইকিয়াট্রিস্ট ধরে ফাঁসি না দিয়ে দিবে? কিন্তু প্রমাণ তো নেই, মৃত্যুগুলো খুব স্বাভাবিক। আমি প্রমাণ, আমি বলছি। তো সে মেয়ে খুনি, কিন্তু সে খুনগুলো কিভাবে করেছে? উনি চুপ হয়ে গেলেন। আমার এইভাবে প্রশ্ন করাতে যে উনি মোটেও খুশি হন না তা ভুরু কুঁচকে রাখা স্ত্রীর দৃষ্টিটা জানান দিচ্ছে। আমি আবারও বললাম, আমাকে সেটাই খুঁজে বের করতে বলেছে। খুনগুলো সে কিভাবে করলো তা পারেন অনুমান করছি, তবে তার জন্য আপনার কাছে জানতে এসেছি কেন আপনার ওকে খুনি মনে হলো। মৃত্যুগুলো তো স্বাভাবিক। আমি কথাটা শেষ করতে পারলাম না। আলতার আগে উনি চিৎকার করে উঠলেন, একটার পর একটা মানুষ মারা গেলে এক ঘরে, আর আপনার মৃত্যুগুলো স্বাভাবিক মনে হচ্ছে? ও ছাড়া আর কে বা করবে এটা? তার মানে আপনি বলতে চাচ্ছেন ওদেরকে খুন করার যথেষ্ট মোটিভ ছিল ওর? সেটা কি? আমার এই প্রশ্নের ওনার এতক্ষণে দাম্ভিকতা ভরা চেহারাটা কুঁকড়ে গেল। হয়তো ভয় লুকানোতে রাগের আশ্রয় নিচ্ছে। আপনি জানেন আপনি কি বলতে চাইছেন? আপনার কি ধারণা ওকে কোনো অত্যাচার করা আছে যার জন্য ও সবাইকে? আমার ধারণা ওকে এই ঘরে অত্যাচারের চেয়ে বেশি কিছু ভোগ করতে হয়েছে। তাছাড়া যান, বেরিয়ে যান। আমি কথাটা শেষ করার আগেই ওনার এই ধরনের আচরণ আমার সন্দেহ
আরও তীব্র করছে। আমি আরও বেপরোয়া হয়ে উঠলাম আরও কিছু প্রশ্ন করার জন্য। উনি আমাকে সে সুযোগ না দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যেতে যেতে বললেন, এই কে আছিস? এই অসভ্য ডাক্তারটাকে এখান থেকে বের করে দেয়। আর যেন সীমানায় আমি না দেখি। আমারই ভুল হয়েছে। মেয়েকে পুলিশে না দিয়ে আমারই ওকে শাস্তি দেওয়া উচিত ছিল। যেভাবে অধরাকে দিয়েছেন সেভাবে। আমার কথায় ওনার পা যেন থমকে গেল। পা সিঁড়ি পড়ার আগে যেন ফসকে যেতে চাইল। আমার দিকে ফিরে তাকালেন। আমি আমার ধারালো দৃষ্টি আরও ধারালো প্রশ্নগুলো আবার শান দিতে লাগলাম।